চাচি আমাকে একবার বলেছিলেন যে তিনি অন্ধকারে একা থাকতে খুব ভয় পান, তাই তিনি প্রায়ই আমাকে তার ঘরে ডেকে নিয়ে যেতেন। একদিন বাড়িতে আমাদের দুজন ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হলো। চাচি আমাকে তার ঘরে ডাকলেন। যখন ঘরে ঢুকলাম, চাচিকে দেখে আমি চমকে গেলাম, কারণ তিনি অনেক সুন্দর ছোট জামা পরেছিলেন। চাচা তখন কয়েক মাসের জন্য বাইরে গিয়েছিলেন কাজের খাতিরে। চাচি আমাকে একদিন অন্ধকারে অজুহাতে তার ঘরে ডেকেছিলেন। এক রাতে যখন আমিও চাচি ঘাটে ঘুমাচ্ছিলাম, মাঝরাতে হঠাৎ করে আমি কিছু অদ্ভুত অনুভব করলাম। চোখ খুলতেই যা দেখলাম, তাতে আমি অবাক হয়ে গেলাম। তারপর চাচি আমাকে দিয়ে জোর করে বাকিটা গল্পটা শোনাচ্ছি। আমার নাম অর্ণব। আমি ২১ বছর বয়সী। আমার চাচি ছিলেন অনেক সুন্দর আর অনেক ফর্সা। যে কেউ তাকে দেখলে মুগ্ধ হয়ে যাবেন। চাচাও তার রূপের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিলেন। চাচি সব সময় সাজগোজ করে থাকতেন। একাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পরে আমার ছুটি শুরু হয়েছিল, তাই আমি মা-বাবার কাছে অনুমতি নিয়ে চাচি ও চাচার বাড়িতে ছুটি কাটাতে যেতে চেয়েছিলাম। চাচার বিয়ে মাত্র ৩ মাস আগে হয়েছে, তাই আমার বাবা-মা আমাকে সেখানে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু আমি অনেক বছর ধরে চাচার বাড়িতে যাইনি, এমনকি তাদের বিয়েতেও যেতে পারিনি, কারণ তখন আমার পরীক্ষার সময় ছিল। চাচার সঙ্গে দেখা করার জন্য আমি খুব আগ্রহী ছিলাম এবং নতুন চাচিকে দেখতে চাইছিলাম। বাবার কথা ছিল যে আমরা পরে কখনো দেখা করতে পারব, কিন্তু আমি তখনই যেতে চাইছিলাম। শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে বাবা চাচার বাড়িতে যাওয়ার জন্য রাজি করালেন। মাঝে মাঝে ভাবি, হয়তো ভালো হতো যদি তখন চাচার বাড়িতে না যেতাম, কারণ এত কম বয়সে চাচি আমার সাথে এমন কিছু করবেন যা আমি ভাবতেও পারিনি। একটি নতুন অভিজ্ঞতার সন্ধানে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এসেছিল। তা ছিল শনিবারের একটি দিন, যখন আমার বাবা আমাকে চাচার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের পৌঁছানোর পর দেখি বাড়ির বাইরের দরজা তালাবন্ধ। মনে হলো চাচি হয়তো কোথাও গেছেন। বাবার ফোন করার পর জানতে পারলাম তারা শপিং করতে বেরিয়েছেন এবং বাড়িতে ফিরতে কিছুক্ষণ লাগবে। তাই আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় ২ ঘন্টা পর চাচা চাচি বাড়িতে পৌঁছালেন। বাবা বাইরে গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন আর চলে গেলেন আমাকে রেখে। আমরা সবাই একসঙ্গে বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। চাচি তখন স্কার্ফ দিয়ে মুখ ঢেকেছিলেন এবং চাচার বাইকে বসেছিলেন। আমি দেখতে পেলাম চাচি অনেক সুন্দরী। চাচা ছিলেন সাধারণ দেখতে, কিন্তু চাচি সত্যিই সুন্দর ছিলেন। অন্যদিকে চাচা হঠাৎই আমাকে ডাকলেন, অর্ণব, কি দেখছ তুমি? অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছি। তার ডাকে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম, তবে দ্রুত সামলে নিয়ে বললাম, আমি ভালো আছি, এবং চাচাকে সালাম করলাম। এতদিন পর আমাকে দেখে চাচা খুবই খুশি হলেন। মনে হচ্ছিল যেন আমরা অনেক দিনের পরিচিত। এখন ২ দিন ধরে চাচার বাড়িতে ছিলাম। চাচি আমার প্রতি পুরোপুরি যত্নশীল ছিলেন এবং আমার জন্য সবকিছু ঠিক রাখছিলেন। চাচাও চাচিকে দেখে মনে হচ্ছিল আমি নিশ্চয়ই আমার ছুটির পুরো সময় এখানেই কাটাব। তবে আমি জানতাম না যে আমার এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে এমন একটি মোড় নিতে পারে যা আমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দিবে। আমি আশা থেকেই লক্ষ্য করছিলাম চাচি আমার সঙ্গে অন্যরকমভাবে চলাফেরা করতেন। আমার কাছে বিষয়টা অবাক করার মতো ছিল। আমি মাঝে মাঝে তার দিকে চেয়ে থাকতাম। আমি মনে মনে ভাবতাম, এসব চাচির কাছে সামান্য, কারণ তিনি শহরে থাকেন আর শহরের সবাই এরকমভাবে চলাফেরা করে। আমার কাছে অন্যরকম লাগত, কারণ আমি গ্রাম থেকে এসেছি, সেখানে কেউ এভাবে চলাফেরা করত না। আমি আসার পর থেকেই চাচি আমার অনেক কাছাকাছি থাকতে শুরু করেছিলেন। তার এমন ব্যবহারে আমি মাঝে মাঝে ভাবতাম আমরা অনেক আগে থেকেই পরিচিত। তৃতীয় দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন বেলা ৪টা। ঘর থেকে বেরিয়ে দেখি চাচা ব্যাগ গোছাচ্ছেন। তাকে ব্যাগ গোছাতে দেখে আমি জিজ্ঞাসা করলাম, চাচা, আপনি এত সকালে কোথায় যাচ্ছেন? চাচা বললেন যে তাকে একটি জরুরি কাজে ২ মাসের জন্য বিদেশে যেতে হচ্ছে। আমি হতাশ হয়ে বললাম, কি বলছেন চাচা? আমি তো এখানে মাত্র ২ দিন হলে এসেছি এবং আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন। আমি আপনাকে যেতে দেব না। চাচা আমাকে বোঝাতে লাগলেন, এটা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যদি আমি হারিয়ে ফেলি, তাহলে আমি নিজেকে মূর্খ মনে করব। এই প্রজেক্টের কাজের অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে একটি ভালো পদে এনে দিতে পারে। চাচার কথার গুরুত্ব বুঝতে পেরে আমি আর কিচ্ছু বললাম না। বললাম, ঠিক আছে, আজ সন্ধে আমি বাবাকে জানিয়ে দিচ্ছি এবং আমি নিজের বাড়ি চলে যাব। বাবা এসে আমাকে নিয়ে যাবে, কারণ আপনি না থাকলে আমি এখান থেকে কি করব? চাচা বললেন, অর্ণব, এখন আমি চলে যাচ্ছি।
তুমি এখানেই থাকবে এবং তোমার চাচির খেয়াল রাখবে। আমার ফিরে আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। চাচা না থাকলে আমি আর চাচি বাড়িতে একা কিভাবে থাকব? চাচা আরও বললেন, মনে রেখো, তোমার চাচি অন্ধকার থেকে ভয় পান, তাই তাকে যে কোনোভাবে সাহায্য করতে দ্বিধা করবে না। আমি তখন কিছুটা অস্থির হয়ে পড়েছিলাম এবং চাচি মানে অন্ধকারে ভয়, এটা আমার কল্পনাতেও ছিল না। চাচি সম্পর্কে নতুন তথ্য আমাকে কিছুটা হতাশ করেছিল। প্রথমে তো আমি রাজি হতে চাইছিলাম না, কিন্তু চাচার জোর করার জন্য তার কথা আমাকে শুনতেই হলো। তারপর আমি চাচির দিকে তাকালাম। আমার কথা শোনার পর চাচি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিলেন। মনে হলো আমার এখানে থাকার কথা শুনে তিনি অনেক খুশি হয়েছিলেন। আমি চাচাকে সাহায্য করতে লাগলাম, তার কাপড় গুছিয়ে রাখতে, এবং পরে তাদের বিমানবন্দরে পৌঁছে দিল। চাচাকে বিদায় জানিয়ে আমিও চাচি বাড়িতে ফিরলাম। বাড়িতে তখন শুধু আমি এবং চাচি। আমি চাচার সঙ্গে শহরে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু চাচা বেরিয়ে যাওয়ায় সবটা ভেস্তে গেল। তবে এটি ভাবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল চাচি। চাচা যাওয়ার পর রাতে নিজের ঘরে বসে মোবাইলে নাটক দেখেছিলাম। কিছুক্ষণ পর নাটক দেখে বিরক্ত লাগল। ভাবলাম টিভি দেখা যাক, তাই বসার ঘরে গিয়ে টিভি চালিয়ে বসলাম। একটু পর চাচি এসে হেসে বললেন, কিরে অর্ণব, চাচা চলে যাবার পর কি এই বাড়িতে তোমার মন বসছে না? চাচি আমার পাশে এসে গল্প করতে থাকলেন। তার কথাগুলো শুনতেও আমার অনেক ভালো লাগছিল। আমি ভাবিনি যে চাচি আমার সাথে এত ফ্রি হয়ে কথা বলবেন। একদিন চাচি আমাকে বললেন, চলো বাইরে একটু ঘুরে আসি। চাচি স্কুটি নিয়ে বের হলেন, আর চাচি স্কুটি চালাচ্ছেন আর আমি পিছনে বসেছিলাম। এতে চাচি খানিকটা অস্বস্তিতে পড়েছিলেন। আমি ঠিক বুঝতে পারছিলাম না এটার মানে কি হতে পারে। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করার পর হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল। মুহূর্তে আমি তখন চাচির পিছনে দাঁড়িয়েছিলাম। ভয়ে চাচি আমাকে শক্ত করে ধরে ফেললেন। তার এই আচরণে আমি কিছুটা বিস্মিত হয়ে গেলাম। বড় হওয়ার পর এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। বুঝতে না পেরে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, এবং তারপর হঠাৎ করে আলো আবার চলে এলো। আলো আসতেই তিনি সোজা হয়ে আমাকে ছেড়ে দিয়ে বললেন, মাফ করে দাও, অন্ধকারে আমি ভয় পেয়েছিলাম, এবং মৃদু হাসি দিয়ে তার ঘরে চলে গেলেন। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম যা ঘটছে তা ঠিক হচ্ছে না। কিছু সময় পরে চাচার বলা কথা মনে পড়ল। চাচা বলেছিলেন, চাচি অন্ধকারে ভয় পান এবং তোমার দায়িত্ব তার দেখভাল করা। তখন বুঝলাম চাচি আমাকে অন্ধকারের অজুহাত দেখিয়ে জড়িয়ে ধরেছিলেন। রাতের বেলা আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু চাচির কথা বারবার আমার মনে চলে আসছিল। তিনি ছিলেন বেশ আধুনিক, আর আমি তো এক গ্রামের ছেলে, তাই তার আচরণগুলো আমার জন্য খুবই অন্যরকম লাগছিল। হয়তো তার কাছে সামান্য ছিল। পরের দিন সকালে উঠে দেখি চাচি রান্নাঘরে চা তৈরি করছেন। তার দিকে তাকাতে কিছুটা অস্বস্তি হচ্ছিল, কারণ তিনি এখনও রাতে যা করেছিলেন তিনি মনে হয় আমাকে তা ভুলতে দেননি। যখন আমি জল পান করতে রান্নাঘরে গেলাম, তখন চাচি আবার আমাকে বললেন। আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ আগের দিনের ঘটনা এখনও আমার মাথা থেকে বের হয়নি। তিনি হাসি মুখে বললেন, আরে অর্ণব, কিসের এত লজ্জা? আমি তোমার চাচি, আর চাচির কাছে কোনো কিছু লজ্জা করতে হয় না। কিন্তু গতরাতে আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম। যদি তোমার খারাপ লাগে তবে আমাকে মাফ করে দিও। তুমি আমার ভাতিজা, আমার ছেলের মতো, এবং আমি তোমার চাচি, তাই তোমার সন্দেহ অধিকার আমার আছে। চাচির এই আচরণে আমি কিছুটা হাসলাম, কিন্তু তার এমন আচরণগুলি আমার মনের নতুন এক অনুভূতি তৈরি করতে শুরু করল। আচমকা মনে হলো আমি এখন বড় হয়ে যাচ্ছি, আর চাচা হয়তো বুঝতে পারেননি যে চাচি এমন কিছু করতে পারেন। কিছুদিন পরে এক সন্ধ্যায় মোগলাই খাবার ইচ্ছা হলো। ভাবলাম চাচিকে বলবো, তাই তার ঘরের দিকে গেলাম। চাচির ঘরের দরজা সামান্য খোলা ছিল, তাই অনুমতি ছাড়াই ঢুকে পড়লাম। তিনি বালিশে হেলান দিয়ে মোবাইলে দেখছিলেন, আর তাকে এই অবস্থায় দেখে আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। দরজার কাছে দাঁড়িয়ে আস্তে করে তাকে ডাকলাম, কিন্তু তিনি শুনলেন না। মোবাইলে মনোযোগ থাকার কারণে আমার ডাক তার কানে পৌঁছায়নি। একটু সাহস সঞ্চয় করে ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি যখন চাচির মোবাইলের দিকে তাকালাম, তখন চোখ কপালে ওঠার মতো অবাক হলাম। যা দেখেছিলাম তা আমার কাছে একদম নতুন ছিল। খানিকটা অস্বস্তি হচ্ছিল, তাই তাড়াতাড়ি দরজার কাছে ফিরে গিয়ে চাচিকে একটু জোরে ডাকলাম। চাচি হঠাৎ চমকে উঠে বসে পড়েন এবং কিছুটা বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? আমি বিষয়টা এড়িয়ে গিয়ে শুধু বললাম, কিছু না। তারপর নিজের ঘরের দিকে চলে গেলাম। ঘরে ফেরার পথে মনে পড়ছিল
চাচিকে আজ একটু আলাদা লাগছে। রাতের বেলা ভারী বৃষ্টি হচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় চাচি আমাকে ডাকলেন। আমি তার ঘরে গেলে চাচি আমাকে বসতে বললেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি বেশ সুন্দর লাগছিলেন। চাচি বললেন, অর্ণব, তুমি যতক্ষণ লাইট আসে আমার পাশে থাকতে পারো? অন্ধকারে আমার ভয় লাগে। আমি সেখানে থাকতে রাজি হলাম। আমরা কিছুক্ষণ ধরে কথা বলতে লাগলাম। চাচি আমাকে জানালেন চাচা ও চাচির খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল। তিনি বললেন, আমারও তোমার চাচার 1 বছর আগে প্রথম সাক্ষাৎ হয়েছিল এবং আমাদের প্রেম এত দ্রুত বাড়তে থাকে যে আমরা কিছুদিনের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নিই। গল্প করতে করতেই সময় চলে যায়। যখন আমি ফের ঘরে যাওয়ার কথা ভাবছিলাম তখন চাচি আমায় বললেন, অর্ণব, যদি তোমার আপত্তি না থাকে তাহলে কি তুমি আজ রাতে আমার ঘরে থাকতে পারো? আমার মনে কোনো দ্বিধা ছিল না, কারণ চাচিও আমি একা ছিলাম। তার সাথে গল্প করতে আমার বেশ ভালোই লাগত। তাই আমি রাজি হয়ে গেলাম। আর চাচাও আমাকে আগেই বলে রেখেছিলেন যে চাচির খেয়াল রাখতে। সারা রাত বৃষ্টির আওয়াজ চলছিল এবং আমি ঘুম থেকে উঠে দেখলাম চাচি অত্যন্ত আনন্দিত, যা আগে কখনো তার মুখ দেখিনি। ব্রেকফাস্টের সময় তিনি আমাকে বলেছিলেন, এখন বৃষ্টির দিন, তাই তুমি আমার ঘরে থাকতে পারো। চাচি আমাকে বলেছিলেন, যদি তোমার কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে বিনা দ্বিধা জানাতে পারো। রাতে আমরা গল্প করছিলাম, কিন্তু হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ লাগতে শুরু করল। চাচির কথাগুলো কিছুটা অস্বস্তিকর লাগছিল, যদিও ঠিক বুঝতে পারছিলাম না কেন। শরীর খারাপ লাগলেও কোনোভাবেই তার ঘরে বসে রইলাম। এখানে আসার পর থেকে চাচি আমাকে রোজ রাতে 1 গ্লাস করে দুধ পান করতে দিতেন। আজও তিনি দুধের গ্লাস নিয়ে আসলেন। আমি খেতে খেতে গল্প চালিয়ে যেতে থাকলাম। একসময় অজান্তে ঘুমে ঢুলতে শুরু করলাম, আর কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। চাচিকে যেন রাতে আরও সুন্দর লাগছিল। তবে মনে নানা রকম চিন্তা ভিড় করছিল। তার পরের দিনের কথা মনে একটা অদ্ভুত লাগছিল, যখন দেখলাম চাচি বাইরে গেছেন আর তার ফোনে বারবার কল আসছে। হঠাৎ পেটে আবার ব্যথা শুরু হয়। আমি তখন বাবাকে ফোন করে জানালাম যে বাড়ি ফিরতে চাই। বাবার কথায় চাচি কিছুটা বিরক্ত হয়ে বললেন, কি, তোমার চাচা কি তোমাকে বলেনি যে আমাকে দেখতে হবে? এখনই যেতে পারবে না? চাচির কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। কি সম্পর্ক আর কি দেখার কথা, সবকিছু জট পাকিয়ে গেল। আমি যখন বিষয়টা জানতে চাইলাম তিনি বললেন, আমি জানি না, তবে তোমাকে এখানেই থাকতে হবে। চাচি আমাকে যেতে না দেওয়ার জন্য জোর করছিলেন, কিন্তু পেটের ব্যথা ততক্ষণে বেড়েই চলছিল। এই অবস্থায় আমি বেশ অস্থির হয়ে উঠেছিলাম, কারণ ব্যথা কমার কোনো লক্ষণই ছিল না। কিন্তু আমি বুঝতেই পারছিলাম না কেন আমি এমন হচ্ছি। এমন অভিজ্ঞতা আমার জন্য নতুন ছিল। চাচা বাইরে গেছেন প্রায় 1 সপ্তাহ। সন্ধে 7টায় বাড়ির বেল বেজে উঠল। ফলে চাচি দরজা খুলতে গেলে দরজা খুলতেই পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশকে দেখে চাচি কিছুটা ভয় পেয়ে গেলেন। পুলিশ চাচিকে জিজ্ঞাসা করলেন, আপনার আসল উদ্দেশ্য কি? আমি কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে আমার পেছনে বাবা চাচাকে নিয়ে হাজির হলেন, আর চাচার হাতে বেশ কিছু ফাইল ছিল। হঠাৎ আমি বলে উঠলাম, চাচা, আপনি তো কাজের জন্য 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন। এরপর বাবার দিকে ফিরে জিজ্ঞাসা করলাম, সব কিভাবে ঘটছে? বাবা আমাকে জানালেন, যখন তোমাকে এখানে রেখে আসি তখন আমি থানায় গিয়েছিলাম। সেখানে এমন এক মেয়ের সম্পর্কে জানতে পারি যার খোঁজ আমার সহকর্মীরা করছিল। আমি মেয়েটিকে চিনতে পারিনি, তবে সোশ্যাল মিডিয়ায় চাচার ছবি দেখে বুঝলাম আসলে চাচার নাম পরিবর্তন করে পরিচয় লুকিয়ে চাচিকে বিয়ে করেছেন। চাচার ফোন কেটে যাওয়ার পরই বাবার কাছে বিস্ময়কর তথ্য এলো যে চাচা ও চাচি বেআইনি কাজে জড়িত ছিলেন এবং অন্যদের ফাঁদে ফেলে এভাবে তারা টাকা ইনকাম করতেন। আমার সাথে এমনটা ঘটাতে চাইছিলেন। তখনই বুঝলাম কেন আমার পেটের ব্যথা অস্বস্তি হচ্ছিল। চাচা সম্ভবত লুকিয়ে আমাকে এমন কিছু পান করিয়েছিলেন যাতে আমার অস্বাভাবিক লাগছিল, আর চাচিও তা জানতেন। গত রাতের ঘটনাগুলো মনে করতে শুরু করলাম। মনে হলো চাচা ও চাচি সম্পর্কের মূল্য না দিয়ে কেবল দ্রুত টাকা কামানোর মোহে অন্ধ হয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার হলো, কেন চাচা এত দ্রুত এই শহরে উন্নতি করলেন। আমি চাচার অতিথি সৎকার উপভোগ করতে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে ধোঁকা দিয়েছেন। বাবা বিষয়টা নিয়ে খোঁজ না করলে হয়তো আমি আরও বিপদে পড়তাম। আজকাল সম্পর্ক, ভালোবাসা, অনুভূতির কোনো মূল্যই নেই। মনে হয় সবাই নিজের সাথেই চলে। তাই যা একসময় ছিল এখন আর তা নেই। এই গল্পে প্রিয়জন বা আত্মীয় ছদ্মবেশে থাকা মানুষও ক্ষতি করতে পারে।
ফলে এমন কারোর প্রতি অন্ধভাবে বিশ্বাস না করে প্রতিটি সম্পর্ক সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা প্রয়োজন। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আজ তোমাদের জন্য যে গল্পটি নিয়ে আসলাম সেটা ভাসুরের ছেলে সোহানকে নিয়ে। আমার নাম শিলা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে প্রায় ভাবি জীবনটা কেমন অদ্ভুত। মাত্র 2 মাস আগেও আমার জীবনটা ছিল অন্যরকম। বাবা মায়ের আদরের মেয়ে, কলেজে পড়ি, বন্ধুদের সাথে আড্ডা দিই, সবকিছুই ছিল রঙিন প্রজাপতির মতো। কিন্তু ভালোবাসার ট্যান সব রঙকে এক করে দিয়ে এমন এক পথে নিয়ে এলো যেখানে বাস্তবতার কঠিন রূপটা আমি প্রথমবার দেখতে পেলাম। আমার আর তুষারের বিয়েটা ছিল একটা প্রেমের পরিণতি। তবে সেই প্রেমটা কোনো পার্কে বা রেস্তোরাঁয় বসে হয়নি, হয়েছিল একটা চলন্ত ট্যাক্সিতে। সেদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে খুব বৃষ্টি হচ্ছিল, কোনো রিকশা পাচ্ছিলাম না। হঠাৎ করেই একটা খালি ট্যাক্সি আমার সামনে এসে দাঁড়ালো। চালকের আসনে বসা ছেলেটাকে দেখে কেন জানি একটা নির্ভরতা অনুভব করলাম। আমি ট্যাক্সিতে উঠে বসলাম। সারাটা পথ আমরা তেমন কোনো কথা বলিনি, শুধু জানালার কাছ দিয়ে ঝুম বৃষ্টি দেখছিলাম। বাড়ি ফিরে ভাড়া মিটিয়ে আমি নামতে যাব, এমন সময়ে চালক অর্থাৎ তুষার আমাকে বলল, আপনার মোবাইলটা সিটের উপর পড়ে গেছে। আমি ধন্যবাদ দিয়ে মোবাইলটা নিয়ে বাড়ি চলে এলাম। কিন্তু বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আমার পার্সটা ট্যাক্সিতে ফেলে এসেছি, আর সেখানে আমার কলেজের আইডি কার্ড, কিছু জরুরি কাগজপত্র আর সামান্য কিছু টাকা ছিল। আমি ভেবেছিলাম ওগুলো আর ফেরত পাবো না। কিন্তু পরের দিন সকালে কলিং বেলের শব্দে দরজা খুলে দেখি তুষার দাঁড়িয়ে আছে, তার হাতে আমার পার্স। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমার বাড়ির ঠিকানা কিভাবে পেলেন? সে হেসে বলল, আপনার আইডি কার্ডের ঠিকানা লেখা ছিল, ভাবলাম জরুরি কাগজপত্র থাকতে পারে, তাই দিয়ে গেলাম। ছেলেটার সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই যুগে যেখানে মানুষ সুযোগের সদ্ব্যবহার করতে এক মুহূর্তও ভাবে না, সেখানে একটা ছেলে এতগুলো জরুরি জিনিস পেয়েও ফিরিয়ে দিয়ে গেল। সেই দিন থেকেই আমাদের পরিচয়, তারপর বন্ধুত্ব এবং অবশেষে ভালোবাসা। তুষার দেখতে যেমন সুদর্শন ছিল, তার মনও ছিল ততটাই পরিষ্কার। যখন আমাদের সম্পর্কটা গভীর হলো, আমি বাবাকে সব খুলে বললাম। বাবা সব শুনে বললেন, ঠিক আছে, ছেলেটাকে একবার আমাদের বাসায় আসতে বলিস, বাড়িতে নিয়ে আয়। আমি তুষারকে নিয়ে এলাম। বাবা তুষারকে দেখে পছন্দ করলেন। তার ব্যবহার, কথাবার্তা বাবার ভালো লাগলো। কিন্তু যখন তার পেশার কথা শুনলেন, তখন তার মুখটা কালো হয়ে গেল। তিনি সাফ জানিয়ে দিলেন, একজন ট্যাক্সি চালকের হাতে আমি আমার মেয়ের ভবিষ্যৎ তুলে দিতে পারি না। এই বিয়ে কিছুতেই সম্ভব নয়। বাবার কঠোর মনোভাব দেখে আমি ভেঙে পড়লাম। একদিকে বাবার সম্মান, অন্যদিকে তুষারের প্রতি আমার ভালোবাসা। আমি অনেক চেষ্টা করেছিলাম বাবাকে বোঝানোর, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। অবশেষে আমি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিলাম। আমি তুষারকে পালিয়ে বিয়ে করলাম। যেদিন বাড়ি ছাড়ি, বাবা শুধু একটা কথাই বলেছিলেন, আজ থেকে তুই আমার জন্য মৃত। এই বাড়ির দরজা তোর জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেল। বাবা সেই কথাটা আজও আমার কানে বাজে। আমি জানি বাবা আমাকে কতটা ভালোবাসতেন। তার অবাধ্য হয়েছিলাম বলে তিনি হয়তো কষ্ট পেয়েছিলেন, কিন্তু আমার বিশ্বাস ছিল একদিন তিনি আমাকে ক্ষমা করে দেবেন। শ্বশুরবাড়িতে আমার নতুন জীবন শুরু হলো। বাড়িটা বেশ বড় হলেও কেমন যেন ফাঁকা ফাঁকা। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছেন। একজন ননদ ছিল, তারও বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে। তাই এই বাড়িতে আমি আর তুষার, মাত্র দুজন মানুষ। বাড়িটা শহরের কোলাহল থেকে একটু দূরে, বেশ নিরিবিলি একটা জায়গায় অবস্থিত। প্রথম প্রথম আমার খুব ভালো লাগত। সারাদিন তুষারের জন্য অপেক্ষা করতাম। সে কাজ থেকে ফিরলে আমরা একসাথে গল্প করতাম, রান্না করতাম। আমাদের ছোট্ট সংসারে ভালোবাসার কোনো কমতি ছিল না। তুষার সারাদিন ট্যাক্সি চালাতো। যা আয় হতো তা দিয়ে আমাদের কোনো মতে চলে যেত, কিন্তু মাস শেষে হাতে কিছুই থাকতো না। আমি বুঝতে পারছিলাম শুধু আবেগ দিয়ে জীবন চলে না, ভবিষ্যতের জন্য সঞ্চয় করাটাও জরুরি। তুষারও বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। সে প্রায়ই বলতো, শিলা, তোমাকে তো আমি কোনোদিন কোনো ভালো শাড়ি কিনে দিতে পারলাম না, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারলাম না, আমার খুব কষ্ট হয়। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলতাম, আমার ওসব কিচ্ছু লাগবে না, তুমি আমার পাশে আছো, এটাই আমার জন্য অনেক। কিন্তু ভেতরে ভেতরে আমরা দুজনেই বুঝতে পারছিলাম এভাবে বেশি দিন চলতে পারে না। আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, আমাদের সন্তানদের কথা ভাবতে হবে। একদিন রাতে তুষার আমাকে খুব গম্ভীর হয়ে বলল, শিলা, আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, কি সিদ্ধান্ত তুষার? আমাকে বলল, আমি বিদেশ চলে যাব। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি বললাম, বিদেশ? মানে আমাকে একা রেখে তুমি কিভাবে যাবে? তুষার বলল, পাগলি, সারা জীবনের জন্য তো যাচ্ছি না। আমার এক বন্ধু কুয়েতে থাকে। সে বলেছে ওখানে গেলে আমি ভালো টাকা আয় করতে পারব। আমি কিছু টাকা ধার করে ভিসার ব্যবস্থা করব।
5টা বছর যদি কষ্ট করে কাটাতে পারি তাহলে ফিরে এসে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা একটা সুন্দর জীবন শুরু করতে পারব। তার কথাগুলো যুক্তিযুক্ত হলেও আমার মন মানছিল না। এই ফাঁকা বাড়িতে আমি একা থাকব কিভাবে? আমি বললাম, তুষার, তুমি চলে গেলে আমি এখানে একা থাকতে পারবো না। আমার খুব ভয় করবে। তুষার বলল, তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে থাকো না কিছুদিন। কথাটা শুনে আমার চোখে জল চলে এলো। আমি বললাম, তুমি তো সব জেনে শুনেও এটা বললে। বাবা আমাকে কোনো দিনও তার বাড়িতে উঠতে দেবেন না। আমি সেই মুখ নিয়ে বাবার সামনে দাঁড়াতে পারবো না। আমার কথা শুনে তুষারও চিন্তায় পড়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে একটা কাজ করা যেতে পারে। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, আমার বড় ভাইয়ের একটা ছেলে আছে, নাম সোহান। সে এবার কলেজে উঠেছে, পড়াশোনায় খুব ভালো। আমি যদি ওকে এখানে রেখে যাই, ও এখানে থেকেই পড়াশুনো করবে আর তোমার দেখভালও করতে পারবে। তোমার একজন সঙ্গীও হবে। আমি বললাম, সোহাগ কি আমাদের খেয়াল রাখতে পারবে? ও তো এখনো অনেক ছোট। তুষার হেসে বলল, ছেলেটা বয়সে ছোট হলেও অনেক বুদ্ধিমান আর ছটপটে। তুমি ওকে দেখলে বুঝতে পারবে। আমি আর কি বলবো? ভবিষ্যতের কথা ভেবে আমি রাজি হয়ে গেলাম। তুষারকে বললাম, ঠিক আছে, তুমি সোহানকে নিয়ে এসো। এর কয়েকদিন পর তুষার তার ভাসুরের ছেলে সোহানকে আমাদের বাড়িতে নিয়ে এলো। সোহানকে দেখে আমি কিছুটা অবাকই হলাম। ছেলেটার বয়স 16-17 হবে, কিন্তু তাকে দেখতে আরও পরিণত মনে হয়। লম্বা, ফর্সা আর চোখে মুখে একটা বুদ্ধির ছাপ। সে আমাকে সালাম দিয়ে বলল, কাকিমা ভালো আছেন? তার বিনয়ী ব্যবহারে আমি মুগ্ধ হলাম। তুষার টাকা পয়সা জোগাড় করে বিদেশ যাবার প্রস্তুতি নিতে শুরু করল। এই কয়েকটা দিন আমার যে কিভাবে কেটেছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল আমার পৃথিবীটা বুঝি শূন্য হয়ে যাচ্ছে। অবশেষে সেই দিনটা এলো। তুষার এয়ারপোর্টের দিকে রওনা হওয়ার আগে সোহানকে ডেকে বলল, সোহান, তোর কাকিমার দিকে খেয়াল রাখিস, ওর যেন কোনো অসুবিধা না হয়। যে কোনো সমস্যা আমাকে ফোন দিবি। সোহান মাথা নেড়ে বলল, কাকা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাকিমার খেয়াল রাখব, আপনি নিশ্চিন্তে যান। তুষার চলে গেল। পুরো বাড়িটা যেন এক মুহূর্তে শ্মশানের মতো নীরব হয়ে গেল। আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আমি ঘরের দরজা করে অনেকক্ষণ কাঁদলাম। আমাদের বাড়িতে মোট 3টে ঘর। একটাতে আমি থাকতাম, পাশের ঘরটা সোহাগকে দেওয়া হলো। আর একটা ঘর খালিই পড়ে থাকত। সোহাগ খুব শান্তশিষ্ট ছিলে। সে নিজের কাজ নিজে করত, আমার কোনো কাজেই হস্তক্ষেপ করত না। তবে সে আমার প্রতি খুব খেয়াল রাখত। আমি ঠিকমতো খেয়েছি কিনা, আমার কোনো অসুবিধে হচ্ছে কিনা, এই সব বিষয়ে সে সব সময় খোঁজ নিত। প্রথম প্রথম সোহানের সাথে আমার তেমন কথা হতো না। সে তার পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকত। আমি দেখতাম সে গভীর রাত পর্যন্ত জেগে পড়াশুনো করে। মাঝে মাঝে যখন তার পড়তে ভালো লাগতো না, তখন সে আমার ঘরে এসে বসত, আমার সাথে গল্প করত, জিজ্ঞেস করত, কাকিমা, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? আমি বলতাম, না বাবা, তুমি আছো তাই কিছুটা সাহস পাই। সে আমাকে আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করত। আমি বলতাম, আমি ইন্টারমিডিয়েট শেষ করেছিলাম, অনার্সে ভর্তি হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তার আগেই বিয়েটা হয়ে গেল। সোহান বলতো, কাকিমা, আপনি চাইলে এখনও পড়াশোনা শুরু করতে পারেন, আমি আপনাকে সাহায্য করব। তার এই আন্তরিক ব্যবহার আমার খুব ভালো লাগত। আমি ভাবতাম, যাক, তুষার একটা ভালো কাজ করে গেছে। ছেলেটা আমার একাকিত্ব অনেকটাই দূর করে দিয়েছে। মাঝে মাঝে সে নিজের হাতে চা বানিয়ে আমার জন্য নিয়ে আসত। আমি অবাক হয়ে বলতাম, এসব তুমি কেন করছো? সে হাসি মুখে বলতো, কাকা আমাকে আপনার খেয়াল রাখতে বলে গেছে, এটা আমার দায়িত্ব। কিন্তু কিছুদিন যেতেই আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো। তুষার চলে যাওয়ার পর থেকে বাড়িটা বড্ড বেশি শূন্য মনে হতে লাগলো। রাতের নিস্তব্ধতা যেন আমাকে গিলে খেতে আসত। আমি সারাদিন মন খারাপ করে বসে থাকতাম। সোহান আমার অবস্থা বুঝতে পারত। সে আমাকে হাসি খুশি রাখার জন্য অনেক চেষ্টা করত, মজার মজার গল্প শোনাত। একদিন রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম গভীর রাতে কেউ একজন আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। লোকটার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু তার চোখ দুটো
অদ্ভুতভাবে চকচক করছে। আমি ভয়ে চেষ্টা করেও চিৎকার করতে পারছিলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি ধর্মর করে উঠে বসলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। বুকটা জোরে জোরে ধরফর করছে। আমি তাড়াতাড়ি এক গ্লাস জল খেলাম, কিন্তু আমার ভয় কিছুতেই কমছিল না। আমি মনে মনে ভাবলাম, এই কি স্বপ্ন দেখলাম আমি? তাহলে কি আমাদের বাড়িটা সত্যি সুরক্ষিত নয়? এই নির্জন জায়গায় যে কোনো সময় তো যে কোনো বিপদ হতে পারে। আমার মনটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পরের দিন সকাল থেকে আমার মনটা খুব অস্থির হয়ে রইল। রাতের দুঃস্বপ্নটা কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছিলাম না। আমি বারবার বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা। সোহাগ আমার অবস্থা দেখে জিজ্ঞেস করল, কাকিমা, আপনার কি শরীর খারাপ? আপনাকে খুব চিন্তিত লাগছে। আমি তাকে স্বপ্নের কথা বলতে গিয়েও থেমে গেলাম। ভাবলাম ছেলেটাকে ভয় পাইয়ে দিয়ে লাভ নেই, তাই প্রসঙ্গ এড়িয়ে বললাম, না তেমন কিছু না। এমনিতেই শরীরটা ভালো লাগছে না, কিন্তু আমার মনের ভেতরটা সারাক্ষণ খচখচ করছিল। আমি সোহানকে ডেকে বললাম, সোহান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? সে বলল, হ্যাঁ কাকিমা, বলুন। আমি বললাম, তুমি কি প্রতিদিন এত রাত জেগে পড়াশোনা করো? সোহান একটু হেসে বলল, হ্যাঁ কাকিমা, আমার লক্ষ্য অনেক বড়, তাই একটু বেশি পরিশ্রম করতে হয়। আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি ঠিক কখন ঘুমাও? সে বলল, আমি সাধারণত রাত 4টা পর্যন্ত পড়ি, তারপর ফজরের আজান দিলে নামাজ পড়ে ঘুমায়। তার কথা শুনে আমি অবাক হলাম। একটা কলেজের ছাত্রের এত রাত জেগে পড়ার কি দরকার? আমি বললাম, তুমি তো এখনো ছোট ক্লাসে পড়ো, তাহলে তোমার এত রাত জেগে পড়াশুনো করতে হয় কেন? সে বলল, কাকিমা, আমি অনেক বড় ইঞ্জিনিয়ার হতে চাই, তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। দিনে তো বাড়ির টুকটাক কাজ করতে হয়, তাই পড়ার তেমন সুযোগ পাই না। রাতটাই আমার পড়ার জন্য সবচেয়ে ভালো সময়। তার যুক্তিগুলো আমার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না। আমার মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করল। সোহান কি আমার সাথে মিথ্যে কথা বলছে? সে কি সত্যি রাত জেগে পড়াশোনা করে, নাকি এটা শুধু একটা বাহানা? তার আসল উদ্দেশ্যটা কি? এইসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি সোহানের ব্যাপারে একটু খোঁজ নেব। পরদিন দুপুরে আমি আমার ভাসুর অর্থাৎ সোহানের বাবাকে ফোন করলাম। ফোনটা ধরতেই তিনি বললেন, কেমন আছো বৌমা, সব ঠিকঠাক আছে তো? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি ভালো আছি, আপনাদের খবর কি? কিছুক্ষণ এইদিক ওদিকে কথা বলার পর আমি আসল প্রসঙ্গে এলাম। আমি জিজ্ঞেস করলাম, বাবা, একটা কথা জানার ছিল, সোহান যখন আপনাদের বাড়িতে ছিল তখনও কেমন পড়াশোনা করত? মানে ও কি রাত জেগে পড়ত? আমার প্রশ্নটা শুনে সোহানের বাবা যেন আকাশ থেকে পড়লেন। তিনি অবাক হয়ে বললেন, কিসের পড়াশোনা? ও তো বই হাতে নিতেই চাইতো না। সপ্তাহে একদিন কলেজে যেত, আর বাকি সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আর খেলে বেড়াতো। রাতে পড়াশোনা করতে বসতো না বললেই চলে, যদি কখনো বসতো বড়জোর 8 ঘন্টা। কেন বৌমা, হঠাৎ এই প্রশ্ন? ও কি কোনো সমস্যা করছে? তার কথাগুলো শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না না বাবা, কোনো সমস্যা না। ও তো এখানে এসে খুব পড়াশোনা করে, রাত জেগে পড়ে, তাই এমনি জিজ্ঞেস করলাম। ফোনটা রেখে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তাহলে সোহান আমার সাথে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছে। কিন্তু কেন? একটা ছেলে কেন শুধু শুধু রাত জাগবে? তাহলে কি আমার দেখা দুঃস্বপ্নটা শুধু স্বপ্ন ছিল না? তাহলে কি সোহানেরও কোনো খারাপ উদ্দেশ্য আছে? আমার ভিতরটা ভয় আর সন্দেহে কাঁপতে শুরু করল। ভাসুরের শেষ কথাটা আমার কানে বাজছিল, সোহানকে একটু চোখে চোখে রেখো, ও ছোট তো। তাহলে কি আমি যাকে এতদিন বিশ্বাস করে এসেছি সে আসলে অন্য কেউ? আমি যাকে ভালো ছেলে ভাবছি সে কি ততটা ভালো নয়? সোহাগের বাবার সাথে কথা বলার পর থেকে আমার পৃথিবীটাই যেন ওলটপালট হয়ে গেল। যে ছেলেটাকে আমি আমার ভাইয়ের মতো দেখতাম, যার ওপর বিশ্বাস করে তুষার আমাকে রেখে গেছে, সেই ছেলেটাই আমার সাথে এত বড় মিথ্যাচার করছে।
আমার মনটা বিষিয়ে উঠল। এখন এখন তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ আমার কাছে অভিনয় মনে হতে লাগল। সে যখন আমার জন্য চা নিয়ে আসত, আমার মনে হতো এর পেছনেও কোনো উদ্দেশ্য আছে। সে যখন আমার সাথে হেসে কথা বলতো, আমার সেই হাসিটাকে মেকি মনে হতো। আমি এখন তাকে চোখে চোখে রাখতে শুরু করলাম। সে কি করে, কোথায় যায়, কার সাথে কথা বলে, সব কিছুর উপর আমি নজর রাখতে লাগলাম। কিন্তু আমি বাইরে থেকে কিছুই বুঝতে পারছিলাম না। সে দিনের বেলায় বাড়ির টুকটাক কাজ করত, বিকেলে একটু খেলতে যেত, আর রাতে নিজের ঘরে দরজা বন্ধ করে দিত। আমি কয়েকবার রাতে চুপি চুপি তার ঘরের দরজার কাছে কান পেতে শোনার চেষ্টা করেছি। ভেতর থেকে কোনো পড়ার আওয়াজ পাইনি, শুধু মাঝে মাঝে মোবাইলে কিছু একটা করার শব্দ পেতাম। আমার সন্দেহটা আরও ঘনীভূত হল। তাহলে সে রাত জেগে পড়াশোনা করে না, মোবাইল ব্যবহার করে। কিন্তু সারা রাত ধরে মোবাইলে কি করে সে? আমার মাথায় নানা রকম কুচিন্তা আসতে লাগল। এই নির্জন বাড়িতে আমি একা একজন মহিলা, আর আমার সাথে থাকে একটা অচেনা স্বভাবের ছেলে। ওর মিথ্যে কথা বলার কারণে আমার মনে হচ্ছিল যে কোনো সময় কোনো অসুবিধাজনক ঘটনা ঘটে যেতে পারে। আমি রাতে ঠিকমতো ঘুমোতে পারতাম না। একটু শব্দ হলেই আমার ঘুম ভেঙে যেত। আমি ভয়ে জড়সড় হয়ে বসে থাকতাম। আমার মনে হচ্ছিল এই বুঝি সোহানোর কোনো অদ্ভুত উদ্দেশ্য আছে এবং সে আমার ঘরের দিকে আসছে। আমার নিজেকে খুব অসহায় লাগত। তুষারকে ফোন করে সব কথা খুলে বলবো, সেই উপায়ও ছিল না। সে বিদেশে নতুন কাজে গেছে। এই সময় তাকে এসব কথা বলে চিন্তা বাড়াতে চাইনি, আর বাবাকে তো বলার কোনো প্রশ্নই ওঠে না। আমি কার কাছে সাহায্য চাইব কিছুই বুঝতে পারছিলাম না। আমি সিদ্ধান্ত নিলাম আমাকেই কিছু একটা করতে হবে। আমাকে তার আসল উদ্দেশ্যটা খুঁজে বের করতে হবে। আমি তাকে সরাসরি কিছু জিজ্ঞেস করতে পারছিলাম না, কারণ তাতে সে হয়তো সতর্ক হয়ে যাবে। তাই আমি অন্য পথ ধরলাম। আমি ঠিক করলাম আমি তাকে পরীক্ষা করব। একদিন রাতে আমি সোহানের জন্য কফি বানিয়ে নিয়ে তার ঘরের দরজায় নক করলাম। সে দরজা খুলতেই আমি বললাম, সোহান, এখনো পড়ছিস? নে কফি খা, পড়তে পড়তে ঘুম চলে আসবে না? সোহান তো অবাক হলেও কফির মগটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ কাকিমা, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি তার ঘরের ভেতরে উকি মেরে দেখলাম টেবিলের ওপর দুটো বই খোলা, কিন্তু তার হাবভাব দেখে মনে হলো না সে পড়ছিল। আমি বললাম, আমার একা একা ভালো লাগছিল না, ভাবলাম তোর সাথে একটু গল্প করি। সোহান সাথে সাথে বলল, হ্যাঁ চলুন না কাকিমা, অনেকক্ষণ ধরে পড়ছি, আমারও আর ভালো লাগছে না। আমি মনে মনে ভাবলাম, বাহ, যেই আমি গল্পের কথা বললাম অমনি পড়ার ক্লান্তি চলে গেল। আমি সোহানের ঘরে একটা চেয়ারে বসলাম। সে তার বইপত্র গুছিয়ে আমার সামনে বসল। আমি তার সাথে সাধারণ গল্প শুরু করলাম, তার কলেজ, বন্ধুবান্ধব, গ্রামের বাড়ির কথা ইত্যাদি। সেও খুব স্বাভাবিকভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। তার আচরণে কোনো অস্বাভাবিকতা খুঁজে পেলাম না। আমি বললাম, সোহাগ, তোমার কাকা চলে যাওয়ার পর থেকে আমার একদম ভালো লাগে না। বাড়িটা কেমন যেন গিলে খেতে আসে। তোমার সাথে একটু গল্প করলে আমার সময়টা কেটে যায়। সোহান বলল, কাকিমা, আপনার যখনই একা লাগবে আমাকে ডাকবেন, আমি চলে আসব। আমি বললাম, তাহলে তোমার পড়াশোনার কি হবে? সে খুব ভাবে বলল, আরে, একদিন পড়াশোনা না করলে কিচ্ছু হবে না, আপনার ভালো লাগাটা তার চেয়ে বেশি জরুরি। তার এই কথাগুলো আমার সন্ধ্যের আগুনে ঘি ঢালল। যে ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য রাত দিন এক করে ফেলছে, সে এত সহজে পড়াশোনা ছাড়তে রাজি হয়ে গেল। আমি ঠিক করলাম এই পরীক্ষাটা আমি চালিয়ে যাব। পরদিন রাতে আমি আবার তার জন্য খাবার নিয়ে গেলাম। আমি বললাম, সোহাগ, চলো আজ আমরা একসাথে বসে গল্প করি। রোজ রোজ একা খেতে আর ভালো লাগে না। সোহান এক কথায় রাজি হয়ে গেল। সে বলল, তাহলে তো অনেক ভালো হয় কাকিমা, আসলে আমিও বিভিন্ন গল্প শুনতে ভালোবাসি। আমি বললাম, তাহলে আমরা প্রতিদিনই গল্প করব, কেমন? সে খুশিতে উজ্জ্বল হয়ে বলল, তাহলে তো আরও ভালো হয়, আমার গল্প শুনতে খুব ভালো লাগে। আমি বললাম, তাহলে তুমি প্রতিদিনই পড়াশোনা বাদ দেবে? সে একটু চিন্তা না করে বলল, তাতে কোনো সমস্যা নেই, আমি দিনে কিছুটা সময় পড়ে নেব, রাতের বেলা আপনার সাথে গল্প করব। তার এই আচরণে আমি প্রায় নিশ্চিত হয়ে গেলাম যে পড়াশোনার ব্যাপারটা পুরোপুরি একটা নাটক। কিন্তু তার আসল উদ্দেশ্যটা কি সেটা আমি এখনও বুঝতে পারছিলাম না। সে কি শুধু আমার সঙ্গ পাওয়ার জন্য এসব করছে, নাকি এর পেছনে আরও গভীর কোনো ষড়যন্ত্র আছে? আমার ভয়টা আরও বেড়ে গেল।
আমি এখন তার সাথে কথা বলার সময়ও একটা দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। কয়েকদিন পর আমি তাকে বললাম, সোহাগ, তুমি তো রাত জেগেই থাকো, একটা কাজ করতে পারবে? সে বলল, বলুন কাকিমা, কি করতে হবে? আমি বললাম, আমার রাতের বেলা খুব ভয় করে। তুমি কি রাতে আমার ঘরের বাইরের বারান্দায় একটু বসে থাকতে পারবে? তাহলে আমি একটু ঘুমাতে পারতাম। আমি ভেবেছিলাম আমার এই প্রস্তাবে সে হয়তো অবাক হবে বা আপত্তি করবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে সাথে সাথে রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে কাকিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজ থেকে আপনার ঘরের বাইরেই থাকব। তারই সহজ সম্মতি আমার কাছে আরও রহস্যময় মনে হলো। কোনো ছেলে এত সহজে এমন একটা প্রস্তাবে রাজি হতে পারে? আমি ভাবলাম, আমি নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ রাত। আমি নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছি, কিন্তু আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। আমার সমস্ত মনোযোগ পড়ে আছে দরজার বাইরে। আমি জানি সোহাগ বারান্দায় একটা চেয়ারে বসে আছে, কিন্তু সে কি সত্যিই বসে আছে নাকি অন্য কিছু করছে? আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগের মতো দীর্ঘ। বাইরের ঝিঝি পোকার ডাকও আমার কাছে অচেনা কোনো ষড়যন্ত্রের শব্দ বলে মনে হচ্ছিল। আমি কান খাড়া করে রেখেছিলাম। কিছুক্ষণ পরপর আমি একটা হালকা খচখচ শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার মনের মধ্যে ভয় কাজ করছিল। আমি কাকে ডাকব, কি করব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর ভাবছিলাম, তুষারকে যদি একবার জানাতে পারতাম। এভাবে প্রায় ২-৩ ঘন্টা কেটে গেল। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এভাবে ভয়ে ভয়ে বাঁচাচ্ছে সরাসরি মোকাবিলা করাই ভালো। আমি মনে সাহস সঞ্চয় করে বিছানা থেকে উঠলাম। দরজার কাছে গিয়ে এক ঝটকায় দরজাটা খুঁড়ে ফেললাম। দরজা খুলতেই আমি যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সোহাগ চেয়ারে বসে নেই। সে বারান্দার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে সে অবাক হয়ে বলল, কাকিমা, আপনি এখনো ঘুমাননি? কোনো সমস্যা? আর তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? সোহাগ আমার গলার স্বরে কিছুটা থমথু খেয়ে গেল। সে বলল, কাকিমা, তেমন কিছু না। আমি শুধু দেখছিলাম চারপাশটা ঠিক আছে কিনা। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার ভেতরে জমে থাকা সমস্ত ভয়, রাগ আর সন্দেহ একসাথে বেরিয়ে এলো। আমি চিৎকার করে বললাম, মিথ্যা কথা বলবে না সোহান। আমি সব জানি তুমি পড়াশোনার নামে নাটক করছো। তোমার বাবা আমাকে সব বলে দিয়েছেন। বলো, সত্যি করে বলো, তোমার আসল উদ্দেশ্য কি? কেন তুমি এই বাড়িতে এসেছ? কেন তুমি রাত জেগে থাকো? আমার চিৎকারে সোহান একদম হতভম্ব হয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, কাকিমা, আপনি আমাকে ভুল বুঝছেন। বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি বললাম, তাহলে তুমি মিথ্যা কথা বললে কেন? কেন বললে যে তুমি পড়াশোনা করার জন্য রাত জাগো? সোহাগ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ দুটো ছলছল করে উঠল। সে মাথা নিচু করে বলল, আমি আপনাকে চিন্তায় ফেলতে চাইনি। তার কথা শেষ করতে না দিয়ে বললাম, আর কোনো নাটক করতে হবে না। আমি তো আর আসল রূপ চিনে ফেলেছি। তুমি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার মতো একটা মিথ্যেবাদী প্রতারকের সাথে এক মুহূর্তও থাকতে পারবো না। আমার কথাগুলো যেন তীরের মতো গিয়ে তার বুকে বিঁধল। সে মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখে ছিল রাজ্যের বিস্ময় আর গভীর এক কষ্ট। সে ভাঙা গলায় বলল, আপনি আমাকে এত বড় অপবাদ দিলেন কাকিমা? ঠিক আছে, আমি যদি আপনার ভয়ের কারণ হয়ে থাকি, তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে সে তার ঘরের দিকে পা বাড়াল। সোহান যখন তার ঘরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, আমার মনের ভেতরটা হঠাৎ করেই কেঁপে উঠল। আমি কি খুব বেশি বলে ফেললাম? ছেলেটার চোখে যে কষ্টটা আমি দেখেছি, সেটা কি অভিনয়ের হতে পারে? কিন্তু পরক্ষণেই আমার মনে সন্দেহগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠল। না, আমি ঠিকই করেছি। এমন একটা রহস্যময় ছেলের সাথে এক ছাদের নিচে থাকার নিরাপদ নয়। সোহান তার ঘর থেকে একটা ছোট ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে এলো। সে শেষবারের মতো আমার দিকে তাকিয়ে বলল, কাকিমা, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি এখন বুঝতে পারছি আপনি আমাকে নিয়ে কতটা সন্দেহ করেছেন। আমি আর সন্দেহ থেকে আপনাকে মুক্তি দিতে চাই। আমি কেন রাত জেগে থাকতাম আপনি জানেন? আমি তার দিকে তাকিয়ে রইলাম। সে বলতে শুরু করল, যেদিন কাকা বিদেশ চলে যায়, সেদিন এয়ারপোর্টে যাওয়ার আগে সে আমাকে আলাদা করে ডেকে নিয়েছিল। সে আমাকে বলেছিল, সোহান, আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমার শিলাকে তোর ভরসায় রেখে যাচ্ছি। বাড়িটা খুব নির্জন জায়গায়, ওর একা থাকতে ভয় করবে। তুই শুধু ওর সঙ্গী হবি না, ওর রক্ষকও হবি। তোর কাকিমার যেন কোনো অসম্মান না হয়, বাড়ির যেন কোনো ক্ষতি না হয়, সেই দায়িত্ব আজ থেকে তোর। আমি কাকাকে কথা দিয়েছিলাম, আমি আমার জীবন দিয়েও হলেও আপনার এবং এই বাড়ির নিরাপত্তা দেব। সোহাগের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সে বলে চলল, এই বাড়িতে আসার কয়েকদিন পর আমি বুঝতে পারি জায়গাটা সত্যি খুব একটা নিরাপদ নয়। রাতে মাঝে মাঝে অচেনা লোকের আনাগোনা দেখা যায়। আমি যদি আপনাকে এসব বলতাম,
আপনি আরও বেশি ভয় পেয়ে যেতেন, তাই আমি আপনাকে কিছুই বলিনি। আমি সিদ্ধান্ত নিই আমি রাত জেগে বাড়িটা পাহারা দেব। কিন্তু আমি যদি আপনাকে বলতাম যে আমি পাহারা দেওয়ার জন্য রাত জাগছি, তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারতেন না। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? আমাদের মাঝে বিশ্বাস কতটুকু আছে, আমরা একজনকে অন্যজনকে বিশ্বাস করতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।